নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব কন্যা লগ্ন ও কন্যা রাশি সাপেক্ষে 12টি করে সূর্য অর্থাৎ রবির অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কন্যা লগ্ন সাপেক্ষে যারা সূর্যের মহারত্নচুনি ধারণ করে আছেন, সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে কোন কোন কন্ডিশনে আপনার সূর্যের মহারত্নচুনি ভালো ফলাফল দিচ্ছে এবং কোন কোন কন্ডিশনে চেয়েও আপনাদেরকে খারাপ ফলাফল দিচ্ছে বা ভালো ফলাফল দিতে পারছে না, প্রত্যেকটা ঘরে সূর্যের অবস্থানকে ভিত্তি করে আমি কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে দেবো। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম বিষয় আমরা দেখতে পাচ্ছি এটা একটি কন্যা লগ্নের জন্মকুষ্ঠী। তো আমরা যখন ফলটা আলোচনা করব, মানে কি প্রভাব পড়তে পারে সেই বিষয়টা অবশ্যই আপনাদের যাদের কন্যা রাশি তারাও দেখতে পারেন, কিন্তু যখনই রত্ন ধরনের বিষয় আসবে তখন কিন্তু অবশ্যই সেটা লগ্ন ভিত্তিক হবে। কেন রাশি ভিত্তিক রত্ন কিন্তু ধারণ করা যায় না। আপনারা অনেকেই ভিডিও বা পেপারে দেখেছেন যে আপনার এই রাশি হলে আপনারা এই রত্ন পড়তে পারেন, এটা আপনাদের শুভ রত্ন। এটা কিন্তু কখনোই হয় না। রত্ন সর্বদাই কিন্তু লগ্ন সাপেক্ষে বিবেচনা করা হয়, তারপরেই রত্ন ধারণ করা যায়। এখন বিষয় হচ্ছে কন্যা লগ্ন সাপেক্ষে সূর্য কোন ঘরের অধিপতি, সে হচ্ছে দ্বাদশ স্থানের অধিপতি। তো এইটা প্রথম বিষয়। আমরা প্রত্যেকে জানি যে জন্মকুষ্ঠীতে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ তিনটে নেগেটিভ ঘর। সেক্ষেত্রে যদি আমরা দেখি সূর্য কিন্তু এই লগ্ন সাপেক্ষে অকারক গ্রহ হিসাবে বিবেচিত হচ্ছে, যেহেতু সে একটা নেগেটিভ ঘরের অধিপতি এবং লগ্ন সাপেক্ষে দ্বাদশ ঘরের অধিপতি। কিন্তু বিষয় হচ্ছে কি, সূর্য এবং বুধ কিন্তু একে অপরের মিত্র, আমরা প্রত্যেকে জানি। তো সেক্ষেত্রে সূর্যের এই লগ্ন সাপেক্ষে অবস্থানের ফলাফলটা কিছুটা ভিন্ন হবে। এবং যেহেতু সূর্য দ্বাদশ ঘরের অধিপতি, আর দ্বাদশ ঘর মানে এটা আমরা পরিষ্কারভাবে জানি ব্যয় ঘরের অধিপতি, মানে ব্যয় করার কারক গ্রহ হচ্ছে এই লগ্ন সাপেক্ষে সূর্য। তো সূর্য যেই ঘরে বসবে সেই রিলেটেড ব্যয়ের প্রতি জাতক বা জাতিকারা কিন্তু ভীষণভাবে ইন্টারেস্টেড হয়। তাহলে সেই বিষয়টা আজকে আমাদেরকে বুঝে নিতে হবে। এবং সূর্য যেহেতু অকারক গ্রহ, সেই হিসাবে আমরা সূর্যের এই অবস্থানের জ্যোতিষশাস্ত্রের সূত্রটা জেনে নেব যে সূর্য যেই ঘরে বসে থাকবে সেই ঘরের অধিপতির সাথে তার তাৎকালিক মিত্রতা আছে কিনা সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। তার উপর ভিত্তি করে কিন্তু সূর্য কতটা ভালো এবং কতটা খারাপ ফলাফল দেবে সেটা কিন্তু বিবেচনা হবে। এবং তাৎকালিক মিত্রতার সূত্রটা আপনারা প্রত্যেকে জানেন যে সূর্য যেই ঘরে বসে থাকবে সেই ঘরের পরস্পর তিনটে ঘর, মানে তার পরের তিনটে ঘর, অর্থাৎ যদি সূর্য এই ঘরে বসে থাকে তাহলে কিন্তু দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে যদি এই ঘরের অধিপতি অর্থাৎ বুধ বসে থাকে, বা যদি আগের তিনটে ঘর অর্থাৎ দ্বাদশ, একাদশ এবং দশম ঘরে যদি বুধ বসে থাকে, তাহলে সেক্ষেত্রে সূর্যের সাথে বুধের তাৎকালিক মিত্রতা হচ্ছে। আরেকবার সহজ সরলভাবে বুঝিয়ে দিই, সূর্য যদি সাপোজ কারোর এইখানে বসে থাকে মকরের ঘরে, তাহলে শনির সাথে তাৎকালিক মিত্রতা আমাদেরকে দেখে নিতে হবে। তো এখানে সূর্য অবস্থান করলে শনির সেম 6, 7, 8-এ যদি থাকে তাহলে সূর্যের সাথে তাৎকালিক মিত্রতা, এবং যদি 4, 3, 2-এ থাকে তাহলেও তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে। তাৎকালিক মিত্রতা হলে কি হয়, তখন সেই গ্রহ কিন্তু শত্রু ক্ষেত্রেও সম ফলাফল দিয়ে থাকে, অতটা নেগেটিভ ফলাফল দেয় না। এই হচ্ছে বিষয়। এবার আমরা শুরু করবো আমাদের আলোচনা। এবার আমি একটা বিষয় প্রথমেই বলে রাখি, কন্যা লগ্ন সাপেক্ষে সূর্যের মহারত্নচুনি কিন্তু আমি 100-এ 99% ক্ষেত্রে সাজেস্ট করি না। কেন, সূর্য যেহেতু ব্যয় ঘরের অধিপতি, তার কারণ সূর্য হয়তো দুর্বল থাকতেই পারে আপনাদের জন্মকুষ্ঠীতে, কিন্তু সূর্যকে স্ট্রং করলে একটুখানি আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে সূর্য হয়তো কিছু ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট দেবে। কেন, সূর্য গ্রহদের রাজা, অবশ্যই সূর্য স্ট্রং থাকাটা আমাদের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করবে বা সব রকম দিক থেকে সাপোর্ট আপনারা পাবেন। কিন্তু এইটুখানি বুঝতে হবে যে কন্যা লগ্ন সাপেক্ষে যখনই আপনারা চুনি ধারণ করবেন তখনই কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি হবে। তো সেই হিসাবে কিন্তু আমি 99% ক্ষেত্রে সূর্যের চুনি ধারণ করতে সাজেস্ট করি না। এবার খুব কম কন্ডিশন আছে যেখানে করা যেতে পারে, তো সেটা নিয়ে আলোচনা হবে। তো যদি লগ্নেই এখানে সূর্য অবস্থান করে, লগ্নে সূর্য কিন্তু কারকত্ব পেয়ে যায়, কারক গ্রহ হয়ে যায়। এবং আমরা প্রত্যেকে জানি যে সূর্যের সাথে বুধ কিন্তু এক ঘর আগে অথবা এক ঘর পরে অথবা একসাথেই থাকে, ম্যাক্সিমাম 90%, 99.9% ক্ষেত্রে এটা দেখা যায়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা এটা দেখি যে এখানে সূর্যের সাথে বুধের তাৎকালিক মিত্রতা আমাদেরকে প্রথমেই দেখে নিতে হবে, তারপর আমরা ডিপেন্ড করবে। কিন্তু যেহেতু দ্বাদশপতি সূর্য এখানে লগ্নে অবস্থান করছে, এইটুখানি তো 100% কনফার্ম যে জাতক বা জাতিকারা কিন্তু তারা নিজের পেছনে ব্যয় করতে ভীষণ পছন্দ করবে, নিজেকে ডেভেলপ করার জন্য ব্যয় করতে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। এবং তার মধ্যে অবশ্যই তেজ বিষয়টা সবসময় থাকবে। এবং এটা একটি ভূমিতত্ত্বের রাশি, আমরা প্রত্যেকে জানি কন্যা রাশি যেটা বা কন্যা লগ্ন হয়, তো সেইখানে সূর্য যে ভীষণ নেগেটিভ প্রভাব ফেলবে সেটা কিন্তু না। সূর্য যদি পীড়িত হয়ে যায়, পীড়িত মানে কি, অবশ্যই যদি শনি দ্বারা দিষ্ট হয় বা রাহু দ্বারা দিষ্ট হয়, তখন কিন্তু এখানে
সূর্য ভীষণ নেগেটিভ এফেক্ট ফেলবে, সব থেকে বেশি করে জাতক বা জাতিকাদের চোখের সমস্যা নিয়ে আসবে, এবং যে নিজের প্রতি তার ব্যয়টা হবে সেই ব্যয়টা কিন্তু কখনোই সুফল দেবে না, সেটা সর্বদাই কুফল দেবে। তো এখানে সূর্যের অবস্থানটা অবশ্যই দেখুন, এবং যদি বুধের সাথে তাৎকালিক মিত্রতা থাকে তাহলে সূর্য আমি বলবো খুব নেগেটিভ ইফেক্ট ফেলবে না। এবং আমরা এটাও জানি যে সূর্যের একটি দৃষ্টি, সেটা সপ্তম দৃষ্টি। তো যেহেতু সূর্য লগ্নে থেকে তার তেজ বৃদ্ধি করবে, তার ইগো বৃদ্ধি করবে, সেখানে কিন্তু দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছুটা সমস্যা সূর্য এখানে নিয়ে আসবে। দাম্পত্য সুখের ক্ষেত্রে তারা কম্প্রোমাইজ বা অ্যাডজাস্ট করতে কিছুটা পিছু পা হবে, সেক্ষেত্রে কিন্তু তাদের কিছুটা সমস্যার জায়গা দাম্পত্য জীবনের ক্ষেত্রে থাকতে পারে। কিন্তু অবশ্যই বলবো সূর্যের লগ্নে অবস্থান জাতক যদি ব্যবসা করে বা ধরুন ফিনান্স রিলেটেড কর্মের সাথে যুক্ত থাকে, সেখানে কিন্তু সূর্য অবশ্যই সাফল্য নিয়ে আসবে। কেন, তার জেদ ইগোর সাথে সাথে এইটুখানিও বুঝতে হবে তার কনফিডেন্স লেভেলটা কিন্তু যথেষ্ট বেড়ে যাবে। তো সেটাও তাকে কিন্তু উন্নতির শিখরে নিয়ে যেতে সাহায্য করবে। তার পরবর্তী স্থান যদি দ্বিতীয় স্থানে থাকে সূর্য, আমরা প্রত্যেকে জানি তুলা রাশিতে সূর্য হয় নিচস্থ। তো এইখানে অবশ্যই ব্যয় ঘরের অধিপতি, আমাদের বলতে পারেন এটা ধনসম্পত্তির ঘর। তো সেই ঘরে এসে যখন বসবে, এটা খুব সহজ সরল বৃদ্ধিতে আমরা বুঝতে পারছি এখানে ধনসম্পত্তির নাশযোগ তৈরি হচ্ছে। যদি সূর্য এখানে 10 ডিগ্রির মধ্যে থাকে তাহলে ভীষণ নেগেটিভ এফেক্ট কিন্তু পড়ছে। এবার শুক্রের সাথে তাৎকালিক মিত্রতা আমাদেরকে দেখে নিতে হবে। সেম সূত্র, শুক্র যদি এই 3টে ঘর বা এই 3টে ঘরে থাকে তাহলে সূর্যের সাথে তাৎকালিক মিত্রতা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সূর্যের নেগেটিভ এফেক্টটা কম হবে। না হলে কিন্তু জাতকের একটা সবথেকে নেগেটিভ ইম্প্যাক্ট যেটা পড়তে পারে, সেখানে কিন্তু জাতক নিজের ধনসম্পত্তি ব্যয় করে সে কিন্তু নিজের বলতে পারেন জীবন চালানোর একটা মনোবৃত্তি আনবে। তাহলে এখন বিষয় হচ্ছে সূর্য যখনই দ্বিতীয় স্থানে অবস্থান করবে, এখান থেকে সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে, অষ্টম স্থানে, নিজের উচ্চ স্থানে দৃষ্টি আসছে। এবার অষ্টম স্থানে যখনই সূর্য দেখবে দ্বিতীয় ঘর থেকে, এই সকল জাতক বা জাতিকারা কিন্তু খুব সহজে অর্থ উপার্জন করার একটা লাইন খুঁজে নেবে। যেরকম ধরে নিন এইখানে সবথেকে বেশি করে যেটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, যারা ধরুন শেয়ার মার্কেটে রেগুলার বেসে যারা যে সকল রিস্কগুলো নেয়, বা ধরুন সাট্টা বা জুয়া এই সকল খাতে বা লটারি খাতে, সেই জায়গা থেকে কিন্তু টাকা ইনকাম করবার ইচ্ছেদের বেড়ে যায়, সেখান থেকে কিন্তু ধন সম্পত্তি নাশের যোগ হয়ে যায়। এবং এটাও দেখা গেছে যে এই সকল জাতকের চোখের সমস্যা তো থাকেই, এবং হাড়ের সমস্যাও কিন্তু থাকে, এবং এটা বলবো মাথা চুল, সেখানেও কিন্তু সমস্যা কিছু ক্ষেত্রে দিতে পারে যদি দ্বিতীয় স্থানে বসে। এবং এইটাও আমি বলে দেবো যে দ্বিতীয় স্থানে সূর্যের অবস্থান নিজের কিন্তু সাংসারিক মানে ফ্যামিলির সাথে কিন্তু সম্পর্কে কিছুটা সমস্যা, বা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কে কিছুটা সমস্যাও জায়গা কিন্তু এখানে সূর্য দিয়ে থাকে। এখানে কোনোরকমভাবে সূর্যের রত্ন চুনি পড়া যাবে না, এইখানেও না পড়াটাই ভালো। তার পরবর্তী তৃতীয় স্থানে যদি থাকে, আমরা জানি এটা পরিশ্রমের ঘর, তো পরাক্রমের ঘর, এবং এটা মিত্রক্ষেত্র, কিন্তু এটা জলতত্ত্বের ঘর। জলতত্ত্বের ঘরে সূর্য খুব একটা কমফোর্টেবল হয় না। এবং এইখানে আমাদের মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা দেখে নিতে হবে। মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা থাকলে সূর্য কিন্তু এখানে তৃতীয় স্থানে থেকে সমস্যা কিছুটা কম দেবে। এবার সমস্যাটা কী দেবে, জাতক অবশ্যই নিজের পরিশ্রম পরাক্রমকে কমানোর জন্য সে কিন্তু ব্যয় করবে। ধরুন জাতকের কিন্তু অবশ্যই গাড়ি কেনার বা যে সকল জিনিস এই রকম গ্যাজেট হয়, যেটা ধরে নিন আমাদের প্রত্যেকের পরিশ্রমকে কিছুটা করে কমিয়ে দেবে, সেরকম খাতে সে কিন্তু বেশি করে ব্যয় করতে থাকবে। কিন্তু একটা বিষয় আমি বলতে পারি, জাতকের কিন্তু পরিশ্রম করবার খিদে অবশ্যই থাকবে যদি মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতায় থাকে, কেন সূর্য পরাক্রম বা পরিশ্রমের ঘরে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল দেয়। কিন্তু যেহেতু জলতত্ত্বের ঘর, সেখানে খুব কমফোর্টেবল সে হবে না। এবং এখান থেকে সপ্তম দৃষ্টি পড়বে নবম স্থানে, তো সেই জায়গা থেকে কিন্তু সে ভাগ্যের ওপর কিছুটা ডিপেন্ড করতে চাইবে, এবং ঘোরাঘুরি, আরামপ্রিয় মানুষ, এরকম ধরনের বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে সব থেকে বেশি করে দেখা যাবে। তো এইখানে আমি বলবো সূর্যের রন্ধ্রচুনি না পড়াটাই ভালো। পরবর্তী ঘর অবশ্যই চতুর্থ স্থান আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের সুখের ঘর এবং খুব সেন্সিটিভ একটা ঘর, মাতৃসুখ, আমাদের ফ্যামিলি। তাহলে এখানে চতুর্থ স্থানে যখনই দ্বাদশপতি এসে বসবে, ব্যয়ের অধিপতি, তাহলে এইটা খুব পরিষ্কার যে এই সকল জাতক বা জাতিকারা তার চতুর্থ ঘর রিলেটেড মানে সুখের বলতে পারেন, যেখানে ধরুন গাড়ি বাড়ি, তারা ফ্যামিলির সব কিছু রিলেটেড খরচ করতে বেশি ইন্টারেস্টেড হবে। তো সেই জায়গা থেকে জাতকের কিন্তু অর্থ ভীষণভাবে ব্যয় হবে তার ফ্যামিলিকে পজিটিভ রাখার জন্য, এবং তার বাড়ি করার জন্য বা তার গাড়ি কেনার জন্য, সব রকম দিক থেকে কিন্তু জাতক এই মানে বলতে পারেন এই সকল খরচের পেছনে কিন্তু যাবে। এবং একটা বিষয় বলে রাখি যে চতুর্থ স্থানে যখনই দ্বাদশপতি বসবে, মায়ের হেলথ ইস্যু কিন্তু অবশ্যই থাকবে, মাকে নিয়ে একটা দুশ্চিন্তার জায়গা থাকবে, এবং মায়ের শারীরিক সমস্যা কাটানোর জন্য কিন্তু তার অধিক পরিমাণে ব্যয় হবে, এটাও কিন্তু একটা সমস্যার জায়গা। কিন্তু এইখান থেকে আমি একটা বিষয় বলতে পারি যে সূর্য যেহেতু সপ্তম দৃষ্টিতে দশম ঘরকে দেখছে, মিত্র দৃষ্টি পড়ছে, সেই জায়গাতে যদি বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা থাকে, তাহলে অবশ্যই জাতক এইখানে কিন্তু ভালো বিজনেসম্যান হতে পারে, সরকারি বিজনেসের সাথে যুক্ত হলে কিন্তু সে যথেষ্ট সাফল্য পেতে পারে। এবং এইটাও আমি বলে রাখি, যদি সরকারি চাকরি করে সেখানেও কিন্তু সুযোগ আসবে, তবে জন্মস্থান থেকে দূরে চাকরি পাওয়ার যোগটাই বেশি করে এই সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে আসে, বা এরা কিন্তু জন্মস্থান থেকে দূরে গিয়ে থাকারও একটা প্রবণতা কিন্তু দ্বাদশপতি চতুর্থ স্থানে থেকে সূর্য দিতে পারে। তাহলে এইখানেও চুনি আমি ধারণ করতে বলবো না। যদি সূর্য এখানে ধরুন আপনারা চাকরি করার চেষ্টা করছেন বা কর্ম পেতে গিয়েও পাচ্ছেন না, খুব এইরকম সিচুয়েশন আসছে, তখন সাময়িক সময়ের জন্য চুনি ধারণ করতে পারেন, কিন্তু সর্বদার জন্য আমি বলবো না। সেখানে কিন্তু মায়ের হেলথ ইস্যু বৃদ্ধি করাবে, হয়তো দেখা যাবে আপনারা কর্মপ্রাপ্তি হয়ে গেছে কিন্তু মায়ের হেলথে কিন্তু সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে সূর্য, অবশ্যই এখানে একটা ত্রিকোণ ঘর খুব
পজিটিভ ঘর এখানে জন্মকুষ্ঠী সাপেক্ষে। তো দ্বাদশপতি পঞ্চম স্থানে যখনই বসে থাকবে তখন জাতকের কিন্তু এডুকেশনের পেছনে খরচ করবার একটা ভীষণ খিদে থাকবে। সে কিন্তু এডুকেশন সূত্রে বাইরে যাওয়া, বিদেশে যাওয়ার যোগ কিন্তু এখানে সূর্য ক্রিয়েট করছে। এবং সূর্যের সাথে শনির তাৎকালিক মিত্রতা আমি প্রথমেই বুঝিয়ে দিয়েছি, যদি থাকে তাহলে সেক্ষেত্রে সূর্য এখানে পূর্ণ পজিটিভ ফলাফল দেবে। কিন্তু তবুও আমি এখানে বলবো কিছু ক্ষেত্রে সূর্য বাধার কারণ হয়ে দাঁড়াবে, কেন তার এডুকেশনে তার কিছুটা হলো ইগো বৃদ্ধি হবে। সেই জায়গা থেকে কিন্তু তার বুদ্ধিভ্রমতা কিন্তু আসতে পারে। সেখানে যদি শনির সাথে তাৎকালিক মিত্রতা না থাকে তখনই এটা আসবে, না হলে কিন্তু আসবে না। এবং এইখান থেকে যেহেতু সপ্তম দৃষ্টি একাদশ স্থানে পড়ছে, অবশ্যই জাতক নিজের জ্ঞানের মাধ্যমে কিন্তু অর্থ উপার্জন করার আলাদা আলাদা রাস্তা খুঁজে নেবে, সেটা কিন্তু অবশ্যই ভালো। এবং এখানে পঞ্চমে থেকে কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সূর্য ভালো রকম বাধা দেবে, এইটুখানি আপনারা ধরে রাখতে পারেন। বা সন্তান রিলেটেড যখন আপনাদের এরকম সময় আসবে, সেই জায়গায় কিন্তু আপনাদেরকে অধিক পয়সা করি খরচ করি তবে কিন্তু সন্তান লাভের জায়গা দেবে, সেখানে কিন্তু বেশ একটা সমস্যার জায়গা সূর্য ইন্ডিকেট করছে। এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রেও এখানে কিন্তু জাতক বা জাতিকারা যদি প্রেম সম্পর্কের সাথে যুক্ত হয়, সেখানেও কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা সূর্য এখানে এসে ক্রিয়েট করবে, কারণ ইগো রিলেটেড তার ইগো কিন্তু ভীষণ থাকবে। তার পরবর্তী স্থান অবশ্যই ষষ্ঠ স্থান। এটা আমরা প্রত্যেকে জানি যে একটা জন্মকুষ্ঠিতে নেগেটিভ ঘর, তো এখানে বিপরীত রাজ্য হয়ে যাওয়ার একটা চান্সেস থাকছে। সূর্য এখানে দ্বাদশপতি ষষ্ঠ স্থানে যখনই অবস্থান করবে, যদি বিপরীত রাজ্য হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সূর্য ভীষণ নেগেটিভ ফলাফল দেবে না। এবার বিপরীত রাজ্যকে সূত্রটাও সেটাও আমি বলে দিই। যদি লগ্নপতি স্ট্রং অবস্থাতে জন্মকুষ্ঠিতে যে কোনো ঘরে বসে থাকে, যে কোনো ঘরে বলাটা ভুল, অবশ্যই ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর বাদ দিয়ে যদি লগ্নপতি খুব স্ট্রং অবস্থাতে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে দ্বাদশপতি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ স্থানে যদি বসে থাকে তখন সেটা বিপরীত রাজ্য হয়ে যায়। তার বিপরীত রাজ্যের অর্থ হচ্ছে এইটাই যে জাতক কিন্তু সম্পূর্ণ নেগেটিভ থেকে হঠাৎ করে পজিটিভ ইম্প্যাক্ট তারা পেয়ে যায়। তাহলে সেই জায়গা থেকে দ্বাদশপতি যখনই ষষ্ঠ স্থানে অবস্থান করবে, আমি এখানে অবশ্যই জাতক বা জাতিকাকে ভয় পেতে বারণ করবো। তার কারণ ষষ্ঠ স্থানে সূর্যের অবস্থানে এইটুখানি বলতে পারি, জাতক বা জাতিকারা কিন্তু ভীষণ এনার্জেটিক হবে। এখানে কিন্তু শত্রুর ঘর, রোগ ঋণ রিপুর ঘর, এখানে জাতক কিন্তু কোনো রকম কোনো সমস্যায় পড়বে না যদি বুধ গ্রহ এখানে এই লগ্ন সাপেক্ষে স্ট্রং থাকে। তাহলে সেই দিক থেকে অবশ্যই শনির সাথে তাৎকালিক মিত্রতা দেখে নিতে হবে। যদি তাৎকালিক মিত্রতায় সূর্য এখানে বসে থাকে, সূর্য পূর্ণ পজিটিভ ফলাফল দেবে। সরকারি কর্মপ্রাপ্তির জন্য অবশ্যই, রাজনীতি যদি তারা করে সেখানেও, এবং জাতক রিস্ক নিতে চাইবে, রিস্ক নেওয়া এই রকম কাজ, সেই সকল কাজ, সাংবাদিকতার কর্ম, সেখানেও কিন্তু জাতক ভীষণভাবে সাফল্য হবে। যেই কোনো কাজে ভীষণ রিস্ক আছে সেরকম ধরনের কাজ কিন্তু সে করে অবশ্যই সাফল্য নিয়ে আসার জায়গা রাখবে। এবং যেহেতু সপ্তম দৃষ্টি এখানে দ্বাদশ স্থানে পড়ছে, জাতকের অবশ্যই অধিক ব্যয় করাবে, কিন্তু ব্যয়টা কিসের জন্য করাবে, অবশ্যই যে সেদিক থেকে কিন্তু তার ব্যয়টা নেগেটিভ খাতে যাবে না, অবশ্যই সেটা পজিটিভ খাতে যাবে, এইটুখানি আপনারা বুঝে নিন। এইখানেও কিন্তু সূর্যের রত্ন চুনি ধারণ করার দরকার নেই, এইখানেও আমি বলবো দরকার নেই। তার পরবর্তী স্থান যদি এখানে সপ্তম স্থানে থাকে সূর্য, এটা জলতত্ত্বের ঘর এবং সপ্তম ঘর হচ্ছে দাম্পত্য সুখের ঘর। তো দ্বাদশপতি সপ্তমে গিয়ে আমরা এইটুখানি পরিষ্কার করে বুঝতে পারছি যে দাম্পত্য সুখে কিন্তু ভীষণ বাধার কারণ হয়ে দাঁড়াবে সূর্য। এক তো প্রথমত বিয়ে হতে দেরি করাবে, এবং বিয়ে যদি হয়েও যায় সেখানে পার্টনারের শারীরিক সমস্যা তৈরি করাবে, হাড়ের সমস্যা, আর্থারাইটিস, নানা রকম রোগ কিন্তু নিয়ে আসবে। এবং সেক্ষেত্রে জাতক বা জাতিকা তার পার্টনারকে নিয়ে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হবে বিয়ের পরে। এখানে কিন্তু সূর্য পূর্ণ নেগেটিভ ফলাফল দেবে। যদি বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা থাকে, তাহলে আমি বলবো সূর্যের এখানে নেগেটিভ ইম্প্যাক্ট কম পড়বে। এবং এখান থেকে সপ্তম দৃষ্টি যেহেতু লগ্নে পড়ছে, তাহলে একটা বিষয় খুব ভালো করে বুঝুন, ব্যয় ঘরের অধিপতি সপ্তমে বসছে, অর্থাৎ সপ্তম ঘরকে পীড়িত করছে, তার জন্য আপনি পীড়িত হচ্ছেন, যেহেতু সপ্তম দৃষ্টি আপনার লগ্নে পড়ছে। এটা খুব পরিষ্কার। তাহলে সেই দিক থেকে যদি দেখা যায়, তাদের কিন্তু দাম্পত্য সুখের পেছনে ভীষণ ব্যয় হবে, এবং ডিভোর্সের যোগও কিন্তু এখানে সূর্য অবস্থান করে এনে দিতে পারে যদি ভীষণভাবে পীড়িত হয়ে যায়, শনির দৃষ্টি বা রাহু দৃষ্টি পড়ে যায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিভোর্সের যোগ, কোর্ট কেস কাছারি, এইরকম ধরনের পুলিশ, থানা পুলিশে খরচ, এরকম ধরনের খরচ কিন্তু অধিক পরিমাণে বৃদ্ধি করে দিতে পারে সূর্যের এই অবস্থা। এইখানে চুনি ধারণ করার কোনো মানে নেই। অবশ্যই সূর্যের আপনারা বীজ মন্ত্র বা সূর্য প্রণাম মন্ত্র পাঠ করুন, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। তার পরবর্তী স্থান যদি অষ্টম স্থানে থাকে সূর্য, তাহলে এখানে আমাদেরকে দেখে নিতে হবে সেম বিপরীত রাজ্যের একটা সূত্র লাগু হচ্ছে। তাহলে এইখানে অষ্টমে সূর্য হয় উচ্চ, তো এইখানে দ্বাদশপতি অষ্টমে অবস্থান করে জাতকের মধ্যে কিন্তু ভীষণ একটা পজিটিভ জায়গা নিয়ে আসবে। সেটা কিন্তু কখন, একটা বয়সের পর। কম বয়সে তাকে কিন্তু ভীষণ স্ট্রাগল করতে হবে, যেহেতু সূর্য অষ্টমে বসে আছে। কিন্তু আফটার 30, ছেলেদের ক্ষেত্রে আমি বলছি, বা মহিলাদের ক্ষেত্রে অবশ্যই 26 এই বছর বয়সের পর থেকে কিন্তু তাদের মধ্যে ভীষণ একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে। তার কারণ তাদের বলতে পারেন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, তারা কিন্তু তাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে মানুষ যেটা করে ভীষণ রিস্ক নিতে পছন্দ করে, সেরকম ধরনের একটা সিচুয়েশন কিন্তু সূর্য এখানে ক্রিয়েট করবে। এবং সেই জায়গা থেকে কিন্তু জাতক বা জাতিকারা ভীষণ পজিটিভ একটা কর্মের সাথে যুক্ত হওয়ার চান্স নিজে নিয়ে চলে আসবে।
এরকম আমি বলতে পারি। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যদি বিজনেস করেন সেখানে সমস্যাটা কিছু থাকতে পারে, কিন্তু এই সকল মানুষরা বেসিক্যালি অ্যাডভাইসমূলক কর্মের সাথে যুক্ত হয়ে সাফল্য বেশি করে পায়। যেখানে কথা বেঁচে খাওয়ার কাজ থাকে সেই রকম কাজের সাথে যুক্ত হলে এরা ভীষণ সাফল্য পায়। এদের কিন্তু কাজই থাকে মানে বলতে পারেন এদের কমিউনিকেশন স্কিল মারাত্মক পজিটিভ হয়ে যায় একটা সময়ের পর থেকে। সেই জায়গা থেকে অষ্টমে সূর্যের অবস্থান কিন্তু এখানে একটা বিষয় সিক্স সেন্স মারাত্মক তাদের বৃদ্ধি পেয়ে যায়। এই সকল মানুষ যদি গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত হয় সেখানেও কিন্তু ভীষণ সাফল্য চলে আসে। তো এই জায়গাটা কিন্তু আমি বলবো ভালো, কিন্তু একটা সময় অবধি ভীষণ নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে। এইখানেও কিন্তু সূর্য চুনি ধারণ করা যাবে না, এবং এখান থেকে সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়ছে। তাহলে সেই জায়গা থেকে কি বললাম, যেহেতু কথা বেঁচে খাওয়ার কাজের বিষয়টা বললাম, বাণী দ্বিতীয় ঘর অবশ্যই বাণীর ঘর, সেখানে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট দেবে। আর সূর্য যদি পীড়িত হয়ে যায় দ্বিতীয় স্থানে দৃষ্টি দিয়ে চোখের সমস্যা তৈরি করবে, এটাও কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। এবং এখানে মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা বা শত্রুতাও আপনাদেরকে দেখে নিতে হবে। যদি মিত্রতায় থাকে তাহলে আমি যেটা বললাম সেটা অবশ্যই পজিটিভলি ফলো হবে, কিন্তু যদি শত্রুতার সম্পর্কে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট বাড়বে, সেখানে কিন্তু সাফল্য আসার জায়গাটা দেবে না সূর্য। তার পরবর্তী যদি নবম স্থানে থাকে সূর্য, এটা শত্রু ক্ষেত্র, শুক্রের সাথে তাৎকালিক মিত্রতা আমাদেরকে প্রথমেই দেখতে হবে। এবং যেহেতু নবম স্থানে বলতে পারেন সূর্য কারকত্ব পেয়ে যায় এবং দ্বাদশপতি নবম স্থানে বসে আছে, মানে জাতক বা জাতিকারা কিন্তু ভীষণভাবে ভ্রমণ পিপাসু যেটাকে বলা যেতে পারে, তারা ঘোরাঘুরি করতে ভীষণ পছন্দ করবে যেহেতু নবম দ্বাদশ কানেকশন থাকছে। কিন্তু পিতার হেলথে কিছু ক্ষেত্রে সমস্যা থাকবে, পিতার সাথে বলতে পারেন মতের অমিল হওয়ার একটা কিন্তু জোরালো চান্স থাকতে পারে যদি শুক্রের সাথে তাৎকালিক মিত্রতা না থাকে। কিন্তু এখানে নবমে সূর্যের অবস্থান আমি এটুখানি বলতে পারি জাতক বা জাতিকারা ধর্মের প্রতি ভীষণভাবে ব্যয় করবে, তো সেই দিক থেকে অবশ্যই ভালো। এবং মানুষের পাশে থাকারও কিন্তু এদের একটা বিষয় থাকবে, সেই কারণে ধরুন গরিব দুঃখীদের দান বা এরকম ধরনের একটা বিষয়, যারা ধরুন রাজনীতির সাথে যুক্ত আছে একটা খুব পজিটিভ পার্সোনালিটির জায়গা কিন্তু অবশ্যই নিয়ে আসবে। এখান থেকে নবম থেকে যেহেতু তৃতীয় স্থানে দৃষ্টি পড়বে, জাতক যথেষ্ট পরিশ্রমী এবং পরাক্রমী হবে, এখানেও কিন্তু খুব ভালো জায়গা। এই সকল মানুষরা যদি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করে সেখানে কিন্তু ভীষণ সাফল্য পায়, এবং যদি এই বিজনেসের মাধ্যমে এরা সাফল্য পেতে চায় দেশের বাইরে যাওয়ারও যোগ কিন্তু এদের থাকে। এখানেও কিন্তু আমি চুনি সাজেস্ট করবো না ধারণ করার জন্য। তার পরবর্তী দশম স্থানে থাকে সূর্য, তাহলে সেক্ষেত্রে আমরা একটা বিষয় দেখে নিতে পারি, এটাও মিত্র ক্ষেত্র। এখানে বুধের সাথে তাৎকালিক মিত্রতা তবু আমরা দেখে নেবো যদি থাকে। দশম স্থানে সূর্যের অবস্থান, এটা তো খুব পরিষ্কার করে বুঝতে পারছেন দ্বাদশপতি দশমে বসলেও যাতে কিন্তু কর্মের প্রতি তার যথেষ্ট পজিটিভ একটা ইম্প্যাক্ট থাকবে, কিন্তু কিছুটা সময় তার লাইফে স্ট্রাগল যাবে, তারপরে কিন্তু সে সেটেল হবে। সেই কারণে আপনারা এইখানে আমি বলতে পারি যে সূর্য যদি খুব দুর্বল অবস্থাতে থাকে তাহলে চুনি ধারণ করাতে পারেন। এবার যদি সাথে বুধ বসে যায়, বুধাদিত্য রাজ্য হয়ে যায়, তাহলে এই সকল মানুষরা ভীষণ ভালো ফিনান্স রিলেটেড কর্ম যদি করতে পারে, যারা ধরুন ফিনান্সিয়াল ব্রোকার সেরকম ধরনের কর্ম করতে পারে, ভীষণ সাফল্যের জায়গা থাকে। এবং একটা বিষয় বলতে পারি, যদি সূর্য বুধের যোগ হয়ে যায় এরা বিজনেসম্যান হতে পারে খুব ভালো, যেই জায়গা থেকে বলতে পারেন একটা আলাদা সমাজ ক্রিয়েট করবার ক্ষমতা কিন্তু এদের মধ্যে অবশ্যই থাকে। তো সেই জায়গাতে খুব পজিটিভ। এবং এখান থেকে সপ্তম দৃষ্টি কিন্তু পড়ছে অবশ্যই চতুর্থ স্থানে, তাহলে সেই জায়গাতে জাতকের কিন্তু একটা বিষয় থাকবে কি, সুখের পথে তার কর্ম বা বলতে পারেন তার বিজনেস বাধার কারণ হয়ে দাঁড়াবে, কিছু ক্ষেত্রে সমস্যা দেবে। সে এতটাই ধরুন তার কর্মকে নিয়ে ব্যস্ত থাকবে, সেই জায়গা থেকে তার ফ্যামিলিকে সময় দিতে পারবে না, এরকম ধরনের সমস্যা কিছু ক্ষেত্রে থাকতে পারে। এবং কর্মসূত্রে তার বিদেশ যাত্রার যোগও কিন্তু অবশ্যই থাকবে। তো সেদিক থেকে দশমে অবস্থান খুব ভালো। এখানে যদি সূর্য পীড়িত থাকে আপনারা কিন্তু অবশ্যই সূর্যের চুনি ধারণ করতে পারেন। পরবর্তী স্থান একাদশ ঘর, অবশ্যই এটা চন্দ্রের ঘর, মিত্রক্ষেত্র, কিন্তু এটা জলতত্ত্বের একটা ঘর। তো সূর্য এখানে আনকমফোর্টেবল হবে আমরা প্রত্যেকে জানি, কিন্তু সূর্য একাদশতম ঘরের কিন্তু কারকত্ব পেয়ে যায়, এই ঘরে কিন্তু সে যথেষ্ট পজিটিভ ফলাফল দিতে চায়। এবার দ্বাদশপতি হয়ে যেহেতু একাদশ স্থানে বসে আছে, আমরা জানি ব্যয়ের অধিপতি আয়ের ঘরে বসে আছে, তাহলে সেই দিক থেকে আমরা যদি খুব সহজ সরল একটা সূত্র বার করি তাহলে এটা খুব পরিষ্কার যে জাতকে যেরকম আয় সেরকম ব্যয়, বা এইটাও আমরা ধরে নিতে পারি যে জাতক যত ব্যয় করবে তার আয়ও তত বৃদ্ধি পাবে। তার কারণ হচ্ছে চন্দ্রের ঘর যেটাই হবে জন্মকুষ্ঠিতে সেই ঘর রিলেটেড কিন্তু আপস অ্যান্ড ডাউন ভীষণভাবে আসে, তাহলে সূর্য সেই জায়গাতে এসে কিন্তু কিছুটা হলো স্টেবিলিটি দেবে। কিন্তু যেহেতু সে জলতত্ত্বের ঘরে বসে আছে খুব একটা কমফোর্টেবল ফলাফল সে দিতে পারবে না। এবং এইখান থেকে কিন্তু সপ্তম দৃষ্টি দেবে কোথায়, পঞ্চম স্থানে, তাহলে সেক্ষেত্রে জাতক যথেষ্ট এডুকেটেড হবে, অবশ্যই তার শিক্ষা লাভের প্রতি একটা ভীষণ খিদে থাকবে। আমি এখানে বলবো না কোনো রকম দিক থেকে যে সন্তান লাভের ক্ষেত্রে বাধা আসবে, কেন সূর্যের দৃষ্টি এখানে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না। এবং আমি এটাও বলবো যে প্রেম সম্পর্কের ক্ষেত্রেও খারাপ ফলাফল এখানে দেবে না, কিন্তু একাদশে থেকে সূর্য যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে। রাজনীতির সাথে যুক্ত হলেও কিন্তু এখানে সাফল্যের জায়গা থাকছে, অবশ্যই যদি সরকারি কর্মের সাথে যুক্ত হয় সেখানেও সাফল্যের জায়গা থাকছে। বৃহস্পতির দৃষ্টি যদি কোনো রকমভাবে পড়ে যায় তাহলে টিচিং প্রফেশনেও কিন্তু এটা সাফল্যের জায়গা পেয়ে যাবে। তার পরবর্তী এবং শেষ ঘর, এইখানেও আমি সূর্যের চুনি ধারণ করার পরামর্শ দেবো না। এবং পরবর্তী শেষ ঘর অবশ্যই দ্বাদশ ঘর, এটা স্বক্ষেত্র, নিজের মূল ত্রিকোণ ঘরে যদি সূর্য অবস্থান করে তাহলে সেম বিষয় আসবে, বিপরীত রাজযোগের একটা সূত্র চলে আসবে যদি বুধ স্ট্রং থাকে। তাহলে সূর্য আমি বলবো দ্বাদশপতি দ্বাদশ স্থানে অবস্থান করলে এখানে নেগেটিভ কোনো ভয় পাওয়ার কোনো জায়গা নেই, দ্বাদশে অবস্থান করলে এখানে নেগেটিভ ফলাফল দেবে না। হ্যাঁ, দ্বাদশ ঘর রিলেটেড যে ব্যয়গুলো তার হবে সেই ব্যয়গুলো কোনো নেগেটিভ খাতে হবে না,
সেই যখন যে সকল ব্যয়গুলো করবে হয়তো আজ মনে হবে যে ভীষণ তার ব্যয় হচ্ছে, কিন্তু আখিরে সেই ব্যয়টাই তার কাজে লাগবে। ইনভেস্ট করলে সেখানে কিন্তু সাফল্যের জায়গা অবশ্যই সূর্য এনে দেবে। যারা ধরুন শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, তো সেই জায়গা থেকে কিন্তু সূর্যের এই দ্বাদশ অবস্থান ভীষণ সাফল্য এনে দেবে। এবার একটা বিষয় আপনাদেরকে বারবার করে বলবো, বুধকে স্ট্রং এখানে হতে হবে, তবে গিয়ে সাফল্যের জায়গাটা সম্পূর্ণ রকমভাবে আসবে, নাহলে কিন্তু প্রবলেম দেবে। এবং এইখান থেকে সপ্তম দৃষ্টি যেহেতু ষষ্ঠ স্থানে পড়বে, এখানে বলবো কর্মের ক্ষেত্রে এই সূর্যের দৃষ্টি অবশ্যই ভালো। যারা ধরুন স্পোর্টস ট্রেনার এরম ধরনের কর্ম করে বা স্পোর্টস রিলেটেড কর্মের সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে সূর্যের দৃষ্টি অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। এবং এইখানেও এটাও বলেছি যারা সাংবাদিকতার কর্ম করে সেখানেও কিন্তু সাফল্যের জায়গা এখানে নিয়ে আসবে। তো সেই জায়গা থেকে খুবই খারাপ ফলাফল আমি বলবো না সূর্যের দ্বাদশে অবস্থান, ঠিক আছে, কোনো অসুবিধার ব্যাপার থাকবে না। এইখানেও চুনি ধারণ করার কিন্তু কোনো দরকার নেই। এবার দেখুন, চুনি ধারণ করার বিষয়টা আমি পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়েছি, তবু আমি বলবো যে আপনারা কোনো রকম যদি আপনারা নিজেরা জন্মকুষ্ঠি দেখছেন, দেখে আপনাদের মনে হলো যে চুনি আমি ধারণ করে নিই, তাহলে কিন্তু কখনোই নয়, যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে তবেই চুনি ধারণ করুন। অবশ্যই এখানে সূর্যের অবস্থানের কন্যা লগ্নের মানুষরা রেগুলার সূর্য প্রণাম করুন, সূর্যের জন্য অর্ঘ্য দান করুন, সূর্য প্রণাম মন্ত্র পাঠ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। সেটা আপনাদের জন্য কিন্তু বেশি ভালো ফলাফল নিয়ে আসবে। কেন সূর্য অবশ্যই যে কোনো জন্মকুষ্ঠিতে আত্মকারক গ্রহ, সে আত্মবিশ্বাস বাড়ায়। সূর্যকে স্ট্রং করা আমাদের প্রত্যেকের দরকার। তো এখানে শুধু রত্ন নয়, রত্ন পড়ার থেকে অনেক বেটার হবে যদি আপনারা মন্ত্র পাঠ করেন। এই ছিল আজকে আমাদের কন্যা লগ্ন সাপেক্ষে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।